বলছে এবছর অভয়া তিলোত্তমা থিম করা যাবে না, আরজিকর থিম করা যাবে না। যদি এটা সত্য হয়ে থাকে, এর চেয়ে বড় জয়, আদর্শগত নীতিগত জয় আর নেই। তার মানে প্রতিটি রাজনীতিবিদ, সরকার, পুলিশ, প্রশাসন প্রত্যেকে বুঝতেই পেরেছেন মানুষের মন কোন দিকে, মানুষের সমবেদনা কোন দিকে, তাই তো তাকে আটকানোর চেষ্টা হচ্ছে। মানে আমরা ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে আছি। এটা হলো আজকের এই পডকাস্ট, আজকের এই রেকর্ডিংটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমার বক্তব্যটা হচ্ছে, এই যে ঘটনাটা ঘটানো হয়েছে, এই ঘটনাটা কি ইনডাইরেক্টলি কাউকে মেসেজ দেওয়ার ছিল, কোনো গোষ্ঠীকে বা গ্রুপ অফ ডক্টরদের বা জুনিয়রদের, যে তোমরা যদি এরকম করো তাহলে তোমাদেরও কোথাও না কোথাও এরকম একটা অবস্থা হতে পারে? নমস্কার, দ্য দেবদত্ত শো বাংলায় পডকাস্ট, বাংলার পডকাস্ট চ্যানেল, আপনাদের সবাইকে স্বাগত জানাই। তিলোত্তমাকে আমাদের হারাতে হয়েছে, 1 মাস হয়ে গেল, আমরা কিন্তু তার বিচার এখনও পর্যন্ত পাইনি। সেই তিলোত্তমার বিচারের দাবিতে, তিলোত্তমার জন্য সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীব্যাপী যে আন্দোলন হচ্ছে, বিশেষ করে ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন, সাধারণ মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই আমাদের মতো করে আমরা রাস্তায় নেমেছি, সাপোর্ট দিয়েছি। তাই আজ দ্য দেবদত্ত শো পডকাস্টে আমরা এমন একজন মানুষকে হাজির করতে পেরেছি, তিনি নিজে একাধারে ডাক্তার, শুধু ডাক্তার নন, তার পাশাপাশি সাহিত্য চর্চা করেন, বাংলা ও বাঙালির অন্যতম মুখ বলা যেতে পারে এবং বাঙালি বিদও বলা যেতে পারে, নেফ্রোলজিস্ট ডক্টর পার্থসারথী মুখার্জি, যিনি শুধু এই আন্দোলনের সাথে যুক্ত তাই নয়, এই আন্দোলনকে প্রত্যক্ষ এবং প্রচ্ছন্নভাবে সাপোর্ট দেওয়া, সাথে থাকা এবং সর্বতোভাবে তিলোত্তমার ওপর যে অন্যায়, অবিচার, অত্যাচার হয়েছে, যেভাবে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে বিচারের দাবিতে এবং সেই তিলোত্তমার হতভাগ্য পরিবারের সাথে থাকার, পাশে থাকার অঙ্গীকারে আজকে আমাদের এই পডকাস্ট শো। তাই চলুন আমরা আলাপ করে নিই, তার সাথে কথা বলবো এবং বারে বারে ফিরে আসবে সেই আন্দোলনের কথা, প্রতিবাদের কথা এবং সেই সাথে সাথে বাঙালির দীর্ঘদিন বাদে নবজাগরণের কথা। চলুন তাহলে বাকি কথা তার কাছ থেকে শুনব। শুধু কলকাতা নয়, ভারতবর্ষের অন্যতম বিখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর পার্থসারথী মুখার্জি। নমস্কার। নমস্কার। আপনার মতো একজন ব্যস্ত মানুষ, তার প্রতি ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য একটা সময় দিয়েছেন, আমরা সত্যি খুব কৃতজ্ঞতার জন্য। তো শুরুতেই একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আজকের দিনের প্রাসঙ্গিকতা হিসেবে। আজকে ধরুন চারদিকে জুনিয়র ডাক্তারদের একটা অবস্থান বিক্ষোভ চলছে, যারা প্রাইভেট প্র্যাকটিস করেন ডাক্তাররা, তারা সবাই মানববন্ধন করছেন। সেই সমস্ত কিছুর মধ্যেও আজকে আপনি ইন্টারভিউর জন্য সময়টা বেছে নিলেন, এর প্রাসঙ্গিকতা আপনার কি মনে হয়? কোন জায়গাটাতে আপনি এই জায়গাটাকে প্রাসঙ্গিক মনে করলেন? রবীন্দ্রনাথ লিখছেন, ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহা নভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। অর্থাৎ যদি দুঃসময় আসে, চারপাশটা যখন অন্ধকার, তখন আমরা যেন উড়তে থাকি, আমরা যেন আমাদের পাখা বন্ধ না করে দিই। উড়তে উড়তে একদিন আরেকটু সোনালি, আরেকটু সুন্দর
একটা দিনের সন্ধান পাওয়া যাবে। চারপাশে আজকে খুব অন্ধকার, আপনি বুঝতেই পাচ্ছেন। সমাজে অন্ধকার, সংস্কৃতিতে অন্ধকার। যে দেশকে নিয়ে আমাদের এত গর্ব ছিল, পাশের পড়শি দেশ বাংলাদেশ, যেখানে 22 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলতেন বলে জো বাইডেনের ব্যালট পেপারটা পর্যন্ত বাংলায় ছাপা হয়েছিল, এবং নিউ ইয়র্কের সাবওয়ে 3টে ভাষা যাতে অ্যানাউন্সমেন্ট হতো ট্রেনের, তার একটা ছিল বাংলা। লন্ডনের হোয়াইট চ্যাপেলে অপারেশন করে আমরা বেরোতাম, দেখতাম সাবওয়ে যে লন্ডনের আন্ডারগ্রাউন্ড টিউব ইংরেজিতে লেখা রয়েছে আর বাংলায় লেখা রয়েছে, আর কোনো ভাষায় নয়। সেই বাংলাদেশে চোখের সামনে দেখলাম ধানমন্ডির 32 নম্বর বাড়ি, যে বাড়ির থেকে ওদের স্বাধীনতার, একমাত্র বাংলাভাষী দেশের স্বাধীনতার খবর যে বাড়ির থেকে প্রচারিত হয়েছিল, সেই বাড়ি চোখের সামনে পুড়িয়ে দেওয়া হলো। দেখলাম জাতির জনক, জাতির পিতা, তার মূর্তির ওপর মানুষরা ওপর থেকে বসে টুকরো টুকরো করে তাকে ভাঙল। আরও অনেক কিছু দেখলাম যা কখনো এই জীবনে দেখতে হবে ভাবিনি। তারপরে পশ্চিমবাংলায়, আমাদের বাংলায়, আমাদের ভারতবর্ষে যে ঘটনা ঘটে গেল, তার মতো দুর্ভাগ্যজনক, অত বড় দুর্ঘটনা, অত বড় ন্যাক্কারজনক ঘটনা ইতিহাসে খুব কমই ঘটেছে। ঠিক, স্বাধীন ভারতের ইতিহাসে খুব কম ঘটেছে। অনেক মানুষ হতাশায় চলে গেছেন, ডিপ্রেশনে চলে গেছেন। এই অবস্থার মাঝখানে যে আন্দোলন তৈরি হলো, সেটা মানুষের স্বাভাবিক ক্ষোভ, স্বাভাবিক অভিমান, দুঃখ, সব কিছুর বহিঃপ্রকাশ। মানুষই গণদেবতা। সে যখন নিজে বুঝিয়ে দিচ্ছে কতদূর হতাশ, কতদূর দুঃখিত সে, তখন একটা আন্দোলন দানা বাঁধে যুগে যুগে। কখনো ফরাসি বিপ্লব, কখনো নকশাল আন্দোলন, কখনো বাম আন্দোলন, ইতিহাসে তার অনেক সাক্ষী। রাশিয়ান রিভলিউশন, ফ্রেঞ্চ রিভলিউশন, সব দেখেছেন আপনারা। এখন আমাদের দেশে, আমাদের বাংলায় একটা আন্দোলন দেখতে পাচ্ছি। কথাটা হলো, এই আন্দোলন একটা বিরাট শক্তিশালী জিনিস। এর একটা গতিমুখ হয়, এর একটা গতিপথ হয়, আর যদি সময়ের হিসেবে মাপেন, এর সর্বশেষ একটা গন্তব্য হয়। ঠিক, দেখা গেছে কিছু কিছু আন্দোলন তাদের গতিমুখ হতে ভ্রষ্ট হয়েছে, ঠিক, আর কিছু আন্দোলন তাদের গন্তব্যে পৌঁছেছে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ফ্রেঞ্চ রিভলিউশন, ফরাসি বিপ্লবের শেষে আপনি যদি টেল অফ টু সিটিজ পড়ে থাকেন, একদমই দেখবেন সবাইকে ধরে ধরে গিলোটিন করে দেওয়া হচ্ছে। তা কথা হলো, এটা কি ঠিক আন্দোলন ছিল? না, গতিমুখ বদলে গেল, অভীষ্ট গতিমুখ রইল না। ঠিক সেই এক জিনিস নকশাল আন্দোলনে দেখেছিলেন। যারা যারা চশমা পরে বললে এরা বুদ্ধিজীবী, এদের মেরে ফেলো, কেটে ফেলো, গলা কেটে দাও। সেটা কি ঠিক অভীষ্ট আন্দোলন ছিল? যারা শ্রেষ্ঠ স্টুডেন্টরা, আমি শুনেছি আমার জন্মেরও অনেক আগে, তারা সবাই নকশাল আন্দোলনে মানে আদর্শগতভাবে যুক্ত হয়েছিলেন। তারা আজ ইংল্যান্ডে, আমেরিকায় থাকেন, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন। তাদের আমি জিজ্ঞেস করেছি, যা করেছিলে সেটা কি ঠিক ছিল? তারা হেসেছে, তারা বুঝতে পেরেছে কোথায় ভুল হয়ে গেল, কোথায় আন্দোলনটা বিভ্রান্ত হয়ে গেল। ঠিক তেমনি বাংলাদেশ, যখন শুরুর দিকে আমরা ছাত্র দলের ছবিগুলো দেখতাম, এই দেখুন বার্ডস আই ভিউ, ময়মনসিংহ, এই ঢাকা, এই চট্টগ্রাম, মনে অদ্ভুত আনন্দ জাগত, মনে হতো যেন আরেক মুক্তিযুদ্ধ। কিছুদিন বাদে দেখলাম না তো, কোথায় একটা বিভ্রান্ত হয়ে গেল, কোথায় সে ঘুরে চলে গেল। কথা হলো, একটা এত বড় আন্দোলন, তার যে পাওয়ার, তার যে প্রচণ্ড শক্তি, জনগণের শক্তির সামনে কোনো শক্তি আসে না। ঠিক, সেই যে শক্তি, সেটা যাতে তার অভীষ্ট গন্তব্যে পৌঁছতে পারে, এটা ঠিক করে দেয় কে? এটা ঠিক করে দেয় জাতির ইতিহাস, তার ঐতিহ্য, তার সংস্কৃতির প্রতি সাধারণ মানুষের চেতনা। এইটা হলো প্রচণ্ড দরকারি ব্যাপার। তাই আন্দোলনটা যাতে কোনোভাবে নৈরাজ্যের দিকে না চলে যায়, অরাজকতার দিকে না চলে যায়,
কেউ যাতে রাজনৈতিকভাবে তার মধ্যে ঢুকে ওই নেপোয় মারে দইয়ের মতো সুযোগ নিয়ে না নিতে পারে, আন্দোলন যারা করেছে তারা যাতে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে, সেটা করতে গেলে কিন্তু দু একটা কথা শোনা জরুরি, বোঝা জরুরি, উপলব্ধি করা জরুরি। সে কথাগুলো লেখা আছে দেশের ইতিহাসে, ঐতিহ্যে আর সংস্কৃতিতে। তাই আমার আজকে আশা, হয়তো মানববন্ধনে আমি এখানে এসেছি, আমার বয়স্ক মেসো, আমার ছোট্ট বাচ্চাটা আর আমার স্ত্রী গেছেন, আমি তাদের পাঠিয়েছি আচ্ছা, যাতে তারা সেখানে গিয়ে দাঁড়াতে পারেন। আর আমি এখানে এসেছি যাতে কয়েকটা ওয়ার্ড অফ কশন, অর্থাৎ দু একটা কথা যেগুলো মাথায় রাখতে হবে একটা এত বড় আন্দোলনকে পরিচালিত করতে গেলে, সেগুলো যাতে রেকর্ড করে যেতে পারি। তাই আমার এখানে আসাটাও যে একেবারে বিফল, অপান্তেও শুধু টিআরপি বাড়ানোর জন্য দুটো ছবি উঠবে বলে তা নয়, এটারও দরকার আছে, এটারও ভীষণ দরকার আছে। তো সেক্ষেত্রে আপনি যখন আন্দোলনের গতিমুখ বলছিলেন, ধরুন বাংলাদেশের আন্দোলনটা যেটা কথা বলছিলেন, বাংলাদেশের আন্দোলনে যেটা আলটিমেট যে জায়গাটা তারা চেয়েছে, সেই জায়গাটা তাদের দৃষ্টিভঙ্গিতে তারা পেয়েছে, সেটা ঠিক ভুল সেই জায়গাটা যাচ্ছি না। কিন্তু আমাদের এখানে যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনের অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো গতিমুখ বা কোনো অভিমুখ বা এদের নির্দিষ্ট কোনো দাবি, যে দাবিটা সত্যি ন্যায্য, এরকম কি কোথাও কোনো জায়গা রয়েছে, নাকি অরিজিনাল বিষয়টা বেরিয়ে চলে যাচ্ছে, ঘোলা জলে মাছ ধরার জন্য কিছু মানুষ নেমে পড়েছে? আপনি শেষ যে কথাটা বললেন সেটা একদম ঠিক। ঘোলা জলে মাছ ধরার জন্য অবশ্যই কিছু মানুষ নেমে পড়েছে, দেখাও যাচ্ছে। কিন্তু তার আগে যেটা বললেন, আমি আপনাকে ঠিক তার উল্টোটা বলবো। বাংলাদেশে আন্দোলন করে তারা যা চেয়েছিলেন তা পেলেন। কথা হলো, ধরো তোমার বাচ্চাটা খুব চিৎকার করছে, আমি দুধ খাবো না, আজ আমি মদ খাবো, খুব চেঁচামেচি শেষে সে পেল, তা ওটা কি অভীষ্ট সঠিক গন্তব্যে পৌঁছানো হলো? না, একটা কোথাও তাকে গাইড করে দিতে পারলে ভালো হতো। বাংলাদেশ শেষে যে জাতির জনক, তাদের দেশটা যিনি বানালেন, বহু লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে দেশ তৈরি হলো, বাঙালির দেশ বাংলাদেশ, পৃথিবীতে মানচিত্রে একটাই এরম ছিল। আজকে সেই জাতির জনককে তাকে টুকরো টুকরো করে ভাঙা হচ্ছে, এটা কি গন্তব্যে পৌঁছানো হলো, অভীষ্ট লক্ষ্য? আমার মনে হয় না। রবীন্দ্রনাথের মূর্তি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে লিখেছেন, তার মূর্তি পড়ে রইল নর্দমার ধারে টুকরো হয়ে। সেদিক থেকে আমি বলবো আমাদের যে আন্দোলন এখানকার, সেটা কিন্তু কিছু ছেলে হয় না যে একদম পড়ে না মোটে, কিন্তু পরীক্ষা হলে ঠিক প্রশ্নটা লিখে আসে। আমি দেখলাম আমাদের ছেলে মেয়ে এখানকার যারা পশ্চিমবাংলার, তারা ঠিক তাই করে দেখালো। দেখা গেল যে এতদিন ধরে তারা মানে আমার পাঞ্জাবি দেখে বলছিল, স্যার আপনার কুর্তাটা বেশ লাগছে। আমি মনে হতাশ হতাম, বলতো এই আমি জিজুর সাথে তখন যাচ্ছিলাম মান্যবরে, তখন দেখলাম আপনি হলদিরামে ঢুকছেন। আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম, এই কোন মিষ্টির দোকানে কোন খাওয়ার কথা বলছে, জিজুই বাকে, আমি জামাইবাবু? বললে হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে আপনি পুরি সবজি নিয়ে বেরোলেন এক প্লেট। আমি তা তো বেরোয়নি বাবু, আমি লুচি তরকারি খাচ্ছিলাম, কি কচুরি রাধাবল্লভী খাচ্ছে, ওই একই হলো। তা ওই আমার সেদিন আসলে মার্কেটিং করছিলাম, আমার বোনের সঙ্গীত ছিল, হলদি আছে তার পরের দিন, আমি কি গায়ে হলুদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি এখানকার ছেলে মেয়েদের দেখে হতাশ হয়ে যেতাম, যাদের হলদি হয়, সঙ্গীত হয়, যাদের বিয়েতে আর গায়ে হলুদও হয় না, নহবতও বাজে না, তাদের কি করে বাঙালি রাখবো সেই নিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম। সেই নিয়ে আমার আন্দোলন চলতো এতদিন। কিন্তু অবাক করে দেখলাম যে পরীক্ষায় কিন্তু ঠিক লিখে এসছে। ওদিকে যখন দেখলো বাংলাদেশে মূর্তি ভেঙে পড়ে আছে রবীন্দ্রনাথের, আজকে ভোর 5টার ছবিটা দেখেছেন যে ভিডিওটা আজ ভাইরাল, তাতে দেখাচ্ছে এত বড় ব্যারিকেড 9 ফুট লম্বা, ঠিক তার এপাশে হাজার হাজার পুলিশ বা শয়ে শয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, তারা গাইছে জনগণমন অধি, অর্থাৎ জনগণমন অধিনায়ক জয় হয়ে আমাদের জাতীয় সঙ্গীত। ব্যারিকেডের ওপাশে
ছাত্ররা যারা সারা রাত জেগে, যাদের কাছে একটা টয়লেট অবধি জোটেনি, যারা ঠিকমতো জল পায়নি, খাবার পায়নি, কে একজন ভোরের দিকে একটা করে পাউরুটি দিয়ে গেছে আর একটু জল দিয়ে গেছে, তারাও গাইছে জনগণ মন অধিনায়ক জয় হে। অর্থাৎ রবীন্দ্রনাথই তাদের মেলালেন। রবীন্দ্রনাথকে আমরা কিন্তু যখন পরীক্ষা এসছিল গাটারে ফেলে দিইনি, তাকে মাথায় করে নিয়েছি। তাই আমার মনে হচ্ছে আমাদের আন্দোলন ঠিক জায়গায় পৌঁছবে, ওর গতিপ্রদ বিভ্রান্ত হয়নি, সংস্কৃতি দিয়ে বাঁধা আছে তো ও এদিক ওদিক যাবে না। তাহলে রবীন্দ্রনাথই বলছেন ওই গার্ডরেলটা তুলে দিল। রবীন্দ্রনাথ বাঙালির অনেক গার্ডরেল তুলে দিয়েছে এর আগে, শুধু এটা নয়। 1905 সালে যখন ফেডারেশন হল থেকে তিনি হাঁটতে লাগলেন বাগবাজার স্ট্রিট দিয়ে, গেলেন বসুবাটিতে, নন্দলাল বসু পশুপতি বসুর বাড়ির এতে, হ্যাঁ, আর দুধারে গঙ্গা থেকে উঠে এসে চারপাশের মানুষকে রাখি পরাতে পরাতে তিনি লিখছেন যে বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। তিনি তো প্রথম গার্ডরেলই তুলে দিয়ে গেছেন। হিন্দু মুসলমান, উঁচু জাত নিচু জাত, বড়লোক গরিব, কিচ্ছু তো সেখানে ছিল না। বঙ্গভঙ্গের প্রতিবাদে সেই প্রথম তিনি নারী জাতিকে সঙ্গে নিয়েছিলেন আন্দোলনে। মনে রেখো সেই দিন সারা বাংলা জুড়ে নারী জাতি অরন্ধন করেছিল, কারুর বাড়িতে ভাত চড়েনি। সেদিন রাখি ছিল না, সেদিন 16 অক্টোবর ছিল। রাখিটা ছিল প্রতীকী। রবীন্দ্রনাথ এতটা বুদ্ধি ধরতেন, তিনি দেশকে এক করে দিয়ে গিয়েছিলেন। লর্ড কার্জন সেবারের মতন বঙ্গভঙ্গ উইথড্র করে নিতে বাধ্য হন। এর চেয়ে বড় গার্ডরেল আর কি তোলা যেতে পারে? ঠিক। তো এই যে মূর্তি ভাঙার কথা বলছেন, তো আমরা তো দেখেছিলাম যেখান থেকে মহান নভেম্বর বিপ্লব শুরু হয়েছিল সেখানেও তো লেনিনের মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। মহান নভেম্বর বিপ্লবে লেনিনের মূর্তি না, সেটা তো আমরা অক্টোবর বিপ্লবকে এখন নভেম্বর বিপ্লব বলি, সেটা তো লেনিন নিজে মানে যেখান থেকে শুরু হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, সেখানেই লেনিনের মূর্তিটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া। ও আচ্ছা, যেখানে আচ্ছা লেনিনের মূর্তি যেখানে স্থাপন করা হয়েছিল, তারপরে রাশিয়ার 1989-90-তে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল তখন কিছু মানুষ করলেন, আবার তারপর তারা মূর্তি বানিয়েও দিয়েছেন নানা জায়গায়, তারা যখন নিজের ভুল বুঝেছেন। তো জ্যোতি বসু একবার বলেছিলেন যে মানুষের ওপর ভরসা হারানো, বা সঠিক ওয়ার্ডটা আমার মনে নেই, ভরসা হারানো মহাপাপ। নাজিম হিকমত বলেছিলেন যে আমি তাদের জন্য লিখেছি যারা ভীরু, যারা বীর, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, যারা মাটির পিঁপড়ের মতো, আকাশের পাখির মতো, জলের মাছের মতো অগণিত অগণন। অর্থাৎ এক কথায় মানুষের মধ্যে পরস্পর বিরোধী চরিত্র সর্বদা মিশে আছে। মানুষ ভুল করে, আবার যখন সময় দেবেন দেখা যাবে মানুষই সেটাকে কারেক্ট করে নেয়। মানুষের ওপর ভরসা থাক, এই রকম দুর্দিনে বিশেষ করে মানুষের ওপর ভরসা রাখা খুব আজকে তো বেশি করে মনে পড়ছে। তার কারণ হচ্ছে বহুদিন বাদে আমি দেখেছি একজন বাঙালি হিসেবে যে আপামর বাঙালিকে রাস্তায় নামতে 14ই অগাস্ট রাত্রির বেলা, মানে সারা পশ্চিমবঙ্গ শুধু বলবো না, সারা ভারতবর্ষ এবং বিদেশের বিভিন্ন জায়গাতেও দেখানো হয়েছে যে এমন একটা বিষয় নিয়ে মানুষ একত্রিত হয়েছে। তো আপনার কি মনে হয় না যে অনেক দিন বাদে কোথাও না কোথাও বাঙালির মধ্যে একটা সত্তা, সেখানে একটা ঘা লেগেছে? আমি অনেক দিন ধরে বলছিলাম, অনেক দিন ধরে লিখছিলাম, অনেক দিন ধরে আমার প্রতিটি বক্তৃতায় এই একই কথা বারবার বলতাম। তারপর একটি মাত্র ঘটনা বাঙালিকে সেই জায়গায় পৌঁছে দিয়ে চলে গেল। দুঃখের বিষয় হলো ঘটনাটা সুন্দর ঘটনা নয়, অবশ্যই ঘটনাটা একটা ভয়ঙ্কর কালির দাগ বাঙালির মানে ইতিহাসে। যতটা নিন্দা করা যায় ততটাও কম। হ্যাঁ, ঠিক তাই বলেছেন, রাইট। কিন্তু রবীন্দ্রনাথ লিখেছিলেন তো, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তার লাস্ট লাইনটায় তিনি লিখছেন, মৃত্যু মাঝে হতে হবে চিতাভস্যে সবার সমান। তো সেই মৃত্যু মাঝে বোধহয় চিতাভস্যে অভয়া, তিলোত্তমা,
সেই ডাক্তারটি, সেই মেয়েটি, সে বোধহয় বাঙালিকে এক করে দিয়ে গেল। আমি দেখেছি, আমি বারবার বলতাম যে আপনারা বাঙাল, ঘটি, মুসলমান, হিন্দু, নিচু জাত, উঁচু জাত, বড় লোক, গরিব লোক, এত হিসেব করবেন না, শুধু বলুন আমরা বাঙালি। বলবেন না আমি তৃণমূল, আমি সিপিএম, আমি বিজেপি, আমি কংগ্রেস, বলুন আমি বাঙালি। 4টে পার্টিই তো তৈরি করেছেন একজন বাঙালি, তাই না? এই কলকাতাতেই আপনাকে একটুখানি, এই যে, কারণ আমি ভুলে যাব, এই কলকাতাতেই খেলা, সেই ফুটবল খেলা নিয়ে মান্নাদের বিখ্যাত গান আছে, তাই তো, যেখানে মৃত্যু পর্যন্ত হয়েছিল, রক্ত ঝরার সাথে সাথে মৃত্যু পর্যন্ত হয়েছিল। সেইখানে দেখছি মোহনবাগানের কাঁধে চড়ে ইস্টবেঙ্গল, চিরকালীন প্রতিদ্বন্দ্বী যে ইস্টবেঙ্গলের সাপোর্টার কাঁধে মোহনবাগানের সাপোর্টারের কাঁধে করে আন্দোলন করছে, তাদের একটাই, ভাবুন তো বাঙালিবাদী হিসেবে আজ আমার কতটা গর্বের দিন। অবশ্যই সেদিক থেকে সারা জীবন যা চেয়েছিলাম, যা নিয়ে বলে এসছি, আমার আজ মনে হচ্ছে সেটা সব যেন হয়ে গেল, একজন করে দেখিয়ে দিল। খালি হলো বড্ড দুঃখের মধ্যে দিয়ে, কিন্তু হঠাৎ বাঙালি দেখিয়ে দিল, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। হঠাৎ বাঙালি মরে গিয়ে যেন নতুন করে জেগে উঠে প্রমাণ করলো যে আদৌ সে মরেনি, সে দারুণভাবে জেগে আছে। এবং সে এখনও, যে কথাটা আমি বারবার বলতাম, যে পারলে বাঙালি আবার নতুন করে ভারতকে জাগাবে। কারণ ভারতকে জাগা মানে তো শুধু শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে লাভ করা, আর একটা বড় পোর্ট তৈরি করা, আর এয়ারপোর্টের ঝাঁ চকচকীকরণ করা, আর একটা আধার কার্ড বানানো, আর বুলেট ট্রেন চালানো নয়। মরালি ভেতর থেকে একটা ক্লাস তৈরি করতে হবে, তার একটা সংস্কৃতিবোধ তৈরি করতে হবে, তবে তো একটা জাতির মতন হয়ে বড় হবে। সেটা বাঙালি যত ভালোভাবে ভারতকে করে দিতে পারবে, বিশ্বাস করুন, আমি সবাইকে খুব বড় নজরে সম্মান করে বলছি। কেউ হয়তো বাহুবলে সর্বশ্রেষ্ঠ, আমাদের হয়তো রাজপুত কি গোর্খা ভাই কি পাঞ্জাবিদের ছাড়া আমরা ফৌজ তৈরি করতে পারতাম না। কেউ হয়তো ব্যবসায় অসাধারণ মানে কৃতি বা তৎপর, যারা মারোয়াড়ি, যারা সিন্ধি, যারা গুজরাতি, তাদের ছাড়া হয়তো হতো না। কিন্তু বাঙালি যে সংস্কৃতি চেতনা তৈরি করতে পারবেন, সেটা কিন্তু ভারতবর্ষ আমি পুরো ঘুরে দেখেছি, পৃথিবীও ঘুরে দেখেছি, সেটা আর কারোর পক্ষে তৈরি করা সম্ভব নয়। সেটা ছাড়া টি.এস. এলিয়টের মতন আপনি দ্য হলো মেন তৈরি হবেন, একটা ফাঁপা মানুষ, আপনার অনেক টাকা থাকবে, আপনার কোনো শেকড় থাকবে না। সেটা বাঙালি ভারতকে দিতে পারে, এবং আমি এই বিষয়ে গর্বিত। ডাক্তার হিসেবে আপনার তো একটা বড় দিক আছে, একটা বিশাল বড় সেখানে একটা কাজ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো আজকে একজন ডাক্তার হিসেবে আপনার কোথাও মনে হয়েছে যে ডাক্তারি সত্তাটাও কোথাও না কোথাও একটা নড়িয়ে দিয়েছে এই জায়গাটা? কোথাও বলছেন? ডাক্তারি সত্তাটা তো আমূলভাবে নড়িয়ে দিয়েছে এই ঘটনা। ডাক্তারদের নিয়েই তো পুরো জিনিসটা, একজন ডাক্তারই তো কেন্দ্রবিন্দুতে আছেন পুরো ঘটনাটা। অবশ্যই না, আপনি একজন ডাক্তার হিসেবে নিজেকে কিভাবে আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে নিজেকে দেখছেন, কোথায় দাঁড়িয়ে আছেন, কিভাবে এটাকে জাজ করছেন? 20 বছর ফিরে যাচ্ছি। 20 বছর আগে আমি তো জুনিয়র ডাক্তার ছিলাম। ঠিক যা ফেস করেছি, আমি ব্যাঙ্গালোরে লেখাপড়া করেছি, তার আগে আর্মিতে পড়েছি, যেখানে যে অসভ্যতা হয়েছে, যেখানে যে র্যাগিং হয়েছে, কখনো কাউকে বলিনি, কারণ আমি বাংলা থেকে অনেক দূরে লেখাপড়া করেছি। কেউ কিছু জানতেও পারেনি আমাদের কোথায় কোন সাফারিং হয়েছে। চুপচাপ মুখ বুজে অনেক কষ্ট করে একটা জায়গায়, তারপর লন্ডনে এমআরসিপি করা, এফআরসিপি করা, বিদেশে যাওয়া, ট্রেনিং করা। আজ কলকাতার আমার ভাই বোনেরা, জুনিয়র ডাক্তাররা, তাদের আমি নমস্কার করি। তারা যে কাজটা করে দেখালেন, ওটা বোধহয় আমার 20 বছর আগে না করা কাজগুলো, অসমাপ্ত কাজগুলো, আজ তারা ওটা শেষ করছেন। তাই তারা আমার নিজের লোক, তারা আমার শরীরের, মনের এবং আত্মার একটি অংশ হয়ে গেছেন। তারা যে কাজগুলো আজ করছেন, কাল যখন তোমার ছেলে মেয়ে ডাক্তার হবে, তাদের পথটা পরিষ্কার করে রেখে যাচ্ছেন। এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। তো নবজাতক আজ যারা বাংলায় ভবিষ্যতে যারা ডাক্তার হবেন,
তাদের কাছে আজকের ছেলেমেয়েগুলো সোনা দিয়ে তৈরি একটা রাস্তা, একটা ইতিহাস তৈরি করে রেখে গেল। মানে আমরা ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে আছি, আমরা ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে আছি। এটা হলো আজকের এই পডকাস্ট, আজকের এই রেকর্ডিংটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমি আরেকবার রিপিট করছি ক্যামেরার দিকে তাকিয়ে, আজ থেকে আমরা যখন থাকবো না, যখন মরে যাব অনেক বছর বাদে, জানি না এগুলো সংরক্ষণ হবে কি না, যদি কেউ এগুলো দেখায় বা দেখতে পায় তাহলে জানবেন আজকে আমি এসছিলাম এই ইন্টারভিউতে, তার কারণটা হলো আজকে আমরা ইতিহাসের মাঝখানে দাঁড়িয়ে আছি। বাইরে যখন লালবাজারে জুনিয়র ডাক্তাররা ধর্ণা দিচ্ছেন, পুলিশ তার ব্যারিকেড নামিয়ে নিতে বাধ্য হচ্ছে। তার বাইরে রাস্তায় পাটুলি থেকে বেলেঘাটা পর্যন্ত মানব শৃঙ্খল, মানব চেন, মৈত্রীবন্ধন হাতে হাতে সবাই ধরে দাঁড়িয়ে আছেন, যা কেউ আগে কখনো দেখেনি। আর ভেতরে সেইখান থেকে বেরিয়ে এসে আমি এই সাক্ষাৎকারটা দিচ্ছি পুরো জিনিসটার, যাতে একটা ব্লু প্রিন্ট, সেটাকে অ্যানালাইজ করে বুঝিয়ে বলছি মানুষের জন্য যে কেন আজকে এই আন্দোলন, কি এর ঐতিহাসিক সিগনিফিকেন্স, মানে রেলিভেন্স, তাৎপর্য, প্রেক্ষাপট, সেইটে প্রচণ্ড দরকার। তাই আজকের এই যে পডকাস্ট, এটা ঐতিহাসিক। এর মূল্য অন্য চারধারের সাধারণ নানা যে ইন্টারভিউ হয় তার ধারে কাছেও না। এটা ঐতিহাসিক, দিস ইজ হিস্টোরিক। তার কারণ হচ্ছে, ধরুন আমরা সবাই পড়েছি স্বাধীনতার আন্দোলন, সেখানে বাঙালিদের একটা বিরাট বড় কন্ট্রিবিউশন ছিল, কারণ ইস্টার্ন রিজিয়ন থেকেই বাঙালিরা আস্তে আস্তে কিন্তু সারা ভারতবর্ষে, তার আগে বিভিন্নভাবে, তাই তো মানে আমি বলছি মাস আন্দোলনের কথা, একদম এখান থেকেই তো হয়েছে, বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। ভগৎ সিং শিখতে এসেছিলেন এখান থেকে, মঙ্গল পাণ্ডে এখান থেকে শুরু করেছিলেন, যারা বাঙালি নয়ও ঠিক তারাও এখান থেকে তাদের হাতে খড়ি। মানে বাংলার প্রথম স্বাধীনতা আন্দোলন কিন্তু ব্যারাকপুর থেকে, একদম বলা হয় কি তাই? হ্যাঁ, ওই তো, মানে সেটাই, একদমই তাই। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা পড়েছিলাম, আজকে আমরা দেখছি। কিন্তু এখানে একটা কথা আছে, আজকে ব্যারাকপুর কি যদি ছেলেদের বলা হয়, তারা যদি জনৈক লিডারের নাম বলে বা দাদা বৌদির বিরিয়ানির কথা শুধু বলে, তাহলে মনে হতে হবে যে এদের কোথাও একটা সেই কথাগুলো মনে করানোর প্রয়োজন চলে এসেছে। তার কাছে মঙ্গল পাণ্ডে কি এর ব্যারাকপুর নয়, তার কাছে লর্ড ওয়েলেসলির ওই বাংলো যেটা একটা হিস্টোরিক সেটার ব্যারাকপুর নয়, তার কাছে এখন এটা বিরিয়ানির ব্যারাকপুর, তার কাছে এটা একটা কোন মাফিয়ার ব্যারাকপুর। আমরা ওই জায়গাটাতে বড্ড ব্যাংক্রাফট হয়ে আছি। বাঙালিকে কিচ্ছু না, শুধু একটু মনে করিয়ে দাও এর আগে কি হয়েছিল, তোমার দাদু, তোমার বাবা, তোমার ঠাকুরদার বাবা কি করতেন, ওইটা একটু ভুলে গেছে কেন জানি না, বা ভুলিয়ে দেওয়া হয়েছে, তাও হতে পারে, ভুলিয়ে দেওয়া হয়েছে। শুধু বাঙালিকে মনে করিয়ে দাও, সেইটাই হলো বারুদ, ওইটাই হলো গান পাউডার, দেখবে আবার ফাটবে, আবার নতুন করে বিস্ফোরণ, বাঙালি ঠিক নিজের জায়গায় পৌঁছে যাবে। কারণ ভারতবর্ষের প্রথম স্বাধীন তাম্রলিপ্ত, একদম তমলুক, সেইখানে ফ্ল্যাগ উড়েছিল প্রথম। তাহলে বাংলা যা করে গেছে সেইটাকে যদি শুধু রাস্তাগুলোকে একবার মনে রাখো, তাহলেই আজকের আন্দোলনও ঠিক গন্তব্যে পৌঁছবে, কেউ আটকাতে পারবে না। তাহলে আজকে আপনার কি মনে হয় এই আন্দোলনকে আগামী দিনে একটা বড় জায়গা দেখাবে, অনেক কিছু অন্যায় অবিচারকে সরিয়ে দিয়ে, বা কেউ করার আগে একবার ভাববে যে না, কোথাও না কোথাও এটা করার আগে একটা আমাকে ভাবতে হবে, এরকম কি কিছু জায়গায় যেতে পারে? দেখো, ভগবান কৃষ্ণ ম্যানেজমেন্টের প্রিন্সিপালস মানে বুঝিয়েছিলেন 4টে দিয়ে গীতাতে, ঠিক, সাম, দাম, দণ্ড, ভেদ। এবার প্রশ্ন হলো এর মধ্যে দণ্ডটা ঠিক কখন লাগে, কখন সাম বা দাম, সাম মানে সাম্য, ইকুইটি, দেখো, দাম মানে ইনসেন্টিভ, তোমায় আমি পুরস্কৃত করছি একটা ভালো কাজ করো, তাতেও যখন হলো না তখন দণ্ড, তোমায় শাস্তি দেব, ভয় দেখিয়ে একটা কাজ, তাতেও যখন হলো না ইংরেজদের মতন ভেদ, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল, রাজনীতি করে আলাদা করে দাও, এদের বলো যে তোমাদের ধর্ম আলাদা, তোমাদের দল আলাদা, তোমাদের এ আলাদা, তোমরা কেন একসাথে থাকবে, তাহলেই সহজ হয়ে যাবে তোমাদের কন্ট্রোল করা। তাহলে দণ্ডটা ঠিক কোন জায়গাতে আসে, তা সেই দণ্ডর একটা নিজস্ব প্রাচীন কাল থেকেই জায়গা আছে।
আমার মনে হয় সেটাকে ওভার এস্টিমেট না করাই ভালো। সর্বদা যদি দণ্ড দিয়ে এই সৌদি আরবের মতন কাউকে ভয় দেখাতে হয় তবে একটা সমাজ কন্ট্রোলে থাকে, তাহলে কিন্তু সমাজের ভেতরে ঘুণ ধরে গেছে, জেনে রেখে দাও। তাহলে তো তালিবান শ্রেষ্ঠ সমাজ বলতে হবে, সবাইকেই দণ্ড দিয়ে ভয় দেখাচ্ছে। না, ব্যাপারটা ওরম নয়। আজকের আন্দোলন একটা দণ্ড সংহিতায় একটা নতুন দণ্ড অ্যাড করলো, ভয় দেখিয়ে দিল লোককে, ওরমভাবে যদি ভাবি তাহলে এটা ফেলিওর। নতুনভাবে ভাবো, আমি উল্টোভাবে ভাবাচ্ছি। তার চেয়ে বরং বলো, আমার ছেলেরা দেখতে দেখতে অভ্যস্ত হলো যে মেয়েরা রাস্তায় বেরোবে, মেয়েরা রাত্রিরের নাইট ডিউটি নর্মাল করবে, ঠিক, তারা তাদের মতন থাকবে, ঠিক, ছেলেরা ছেলেদের মতন থাকবে, তাদের মধ্যে প্রেম ভালোবাসাও হবে, সব কিছুই হবে, ঝগড়াও হবে, স্বাভাবিক প্রকৃতির নিয়মে যেমন হয় তেমনভাবেই চলবে। শুধু বিবর্তিত যে অ্যাবনর্মাল যে প্রবৃত্তিগুলো সেগুলোর জন্য দণ্ড থাক, বাকিটা যেন একটা নর্মাল জায়গায় চলে যায়, অ্যাকসেপ্টেন্স বলে। অর্থাৎ আমরা যেন অ্যাকসেপ্ট করতে পারি সমাজে নারী স্থান কী। সমাজে নারী স্থান আগেও, ওটা তো তাহলে তুমি থাকবে রান্নাঘরে, তুমি থাকবে বোরখার আড়ালে, এখন সেটা চলে গেল। এইটে আজকের আন্দোলনের সবচেয়ে বড় আমি বলবো কি বলবো ফলাফল, ইল্ড যেটা হাতে পেলে, এইটার জন্য আন্দোলনটা বিখ্যাত হয়ে থাকে। একটা দণ্ড যুক্ত হয়েছে বলে নয়, নট লাইক দ্যাট। এখানে আপনার এই সাম দাম দণ্ড ভেদটায় আসছি না, এই জায়গাটাতে আমি আপনাকে একটা মানে আমার মনে হলো এই যে ব্রুটালি যে ঘটনাটা ঘটেছে, আপনি একজন ডাক্তার হিসেবে একজন মানুষকে, একজন ডাক্তার জানে একটা মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয়, আবার তার মৃত্যু কিভাবে হতে পারে, সাইলেন্ট মৃত্যু কিভাবে হতে পারে। আমি একটু ডিপে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমার প্রশ্ন, আপনি একজন ডাক্তার হিসেবে আমাকে এই আনসারটা দেবেন। এই যে ব্রুটাল যে ঘটনাটা ঘটলো, যদি কাউকে যদি মার্ডার করার হতো, একজন ডাক্তার জানে তাকে কিভাবে সাইলেন্টলি তাকে মেরে ফেলা যায়। তা না করে যে ঘটনাটা ঘটালো, আপনার কি মনে হয় না যে এটা একজনকে দণ্ড দিয়ে আরও অনেক কিছু বা অনেককে কসাস করার জায়গাতে নিয়ে গেছে? কিছুটা সত্যি, কিছুটা সত্যি নয়। চারপাশে যে হাজার হাজার পুরুষ মানুষ দেখছি, তারা কি সবাই একেবারে এরকম কাণ্ড করবে বলে তোমার না, আমি সেখানেই আসছি। তারা কি সবাই এরম করবে বলে বসে আছে কারুর ধারণা? একেবারেই নয়। ইনফ্যাক্ট আমার উল্টোটা মনে হয়, কাল যদি একটা মেয়ের হাত ধরে কেউ টানে, সবার আগে একটি ছেলেই হয়তো তাকে বাঁচাতে যাবে এবং ছুরিকাঘাত হবে, কি মারা যাবে, কি ট্রেনে বাসে, সবার আগে তার সম্মান আবার কালকেও এত কিছু হওয়ার পরেও একটি ছেলেই বাঁচাবার চেষ্টা করবে, আগে দেখে নিও। আমি সেটা বলিনি। আমার বক্তব্যটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটানো হয়েছে, এই ঘটনাটা কি ইনডাইরেক্টলি কাউকে মেসেজ দেওয়ার ছিল, বা কোনো গোষ্ঠীকে বা গ্রুপ অফ ডক্টরদের বা জুনিয়রদের, যে তোমরা যদি এরকম করো তাহলে তোমাদেরও কোথাও না কোথাও এরকম একটা অবস্থা হতে পারে? হয়তো বা যারা করেছে তারা জানে, যারা করেছেন তারা ভুল কাজ করেছেন, এবং এই আন্দোলন মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্ট, রাজনৈতিক আমাদের যারা নেতৃত্ব আছেন, কারণ এটা একটা রাজনৈতিক প্রশ্ন, আমি চেষ্টা করব এর রাজনৈতিক উত্তর না দিতে, কারণ রাজনৈতিক উত্তর দিলেই না সাংস্কৃতিক যে এত বড় একটা স্ফিয়ার আছে সেটা শ্রিঙ্ক করে এতটুকু ছোট হয়ে যায়। আমি বাঙালি জাতিকে অত ছোটোর মধ্যে নিতে চাইছি না। তারাই তাদের ঠিক উত্তর দিয়ে দেবেন, দে উইল বি পুট ইন টু প্লেস, অর্থাৎ তাদের ঠিক তাদের জায়গা এরাই দেখিয়ে দেবেন। আমি সমাজের ওপর ভরসা রাখছি। আমি সমাজের ওপর যদি ভরসা না রাখি, সরকারের ওপর যদি ভরসা না রাখি, জাস্টিস মানে জুডিশিয়ারির ওপর ভরসা না রাখি, তাহলে আমি কার ওপর ভরসা রাখবো? তাহলে আমি তো জঙ্গলে গিয়ে থাকতে হবে। না না না, আমার এদের প্রত্যেকের ওপর ভরসা আছে। আমি 100% তোমাকে বলছি যে এত বড় ভুল যারা করেছেন, এরম করার তো কারোর কোনো অধিকার নেই। ঠিক, মানুষকে মেনে মানুষকে ভয় দেখানোর মতন ভুল যারা করেছেন, তাদের
সঠিক জায়গায় সমাজ 1, জুডিশিয়ারি 2 এবং রাজনৈতিক ব্যবস্থা এবং সরকার 3 তাদের ঠিক জায়গায় নিয়ে দে উইল বি পুট ইন টু প্লেস, দে উইল বি পুট টু অর্ডার। এ নিয়ে আমি সম্পূর্ণ একজন সাধারণ নাগরিক হিসেবে সম্পূর্ণ তোমার সাথে একমত। খালি একটা জিনিস আবার বলছি, এটা কোনো আলাদা নারীর বা আলাদা পুরুষের আন্দোলন ছিল না, এটা ছিল মানুষের আন্দোলন, এটা ছিল বাঙালির আন্দোলন। নারী আর পুরুষ কোনো কন্টেস্টিং পাওয়ার নয়, ঠিক উল্টো ভোটে নেমেছে বিরোধী দল নয়। নারী পুরুষের সবচেয়ে বড় বন্ধু, পুরুষ নারীর সবচেয়ে বড় বন্ধু। আমি এভাবেই দেখে বড় হয়েছি, আমি যেন আমার মৃত্যু অবধি এরকমই পৃথিবী দেখে যেতে পারি। এই যে একটা আপনি শুরু করলেন অন্ধকার সময়, সত্যি এই যে সময়টার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা সবসময় একটা আলোর দিকে যাওয়ার চেষ্টা করছি, জাস্টিসের দিকে যাওয়ার চেষ্টা করছি। সামনে পুজো আসছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। অন্য বছরের পুজো আর এই বছরের পুজোকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথাই হলো, এখানেও পুজোতেও এই বাঙালি কথাটা ভীষণ তাৎপর্যপূর্ণ। বাঙালির পুজো, ধরো তুমি কেদারনাথে গেলে, ধরো তুমি অমরনাথে গেলে, আমি কাউকে ছোট করছি না, সেখানে কি আছে? শিবের লিঙ্গ আছে, ঠিক, ভীষণ পুরুষতান্ত্রিক একটা ব্যাপার। সেখানে তুমি যখন আসামে যাচ্ছ, বাংলারই প্রায় এক্সটেনশন, পাশেই আসাম, আগে বৃহত্তর বাংলা ছিল, সেখানে কামাখ্যায় কি পাচ্ছ? অম্বুবাচী। এখানে মা এই সময় রজস্বলা হয়েছেন, লাল দিয়ে সমস্ত করা হচ্ছে। তাহলে কতটা তফাৎ দেখতে পেয়েছো কালচারে? পিতৃতন্ত্র থেকে খানিকটা মাতৃতন্ত্রর দিকে অন্তত একটা শিফট হওয়া, খানিকটা ইকুয়ালিটি আসা। বাংলা সেই রাজ্য যেখানে ভালো হোক খারাপ হোক, ওইখানে একজন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে 20-30 বছর, দুজন অল্টারনেট করে করে তারা মহিলা। একটা মুসলমান দেশ হওয়া সত্ত্বেও একটা মহিলা পারবে? তুমি আফগানিস্তানে একটা মহিলা প্রেসিডেন্ট, মহিলা প্রধানমন্ত্রী বানাতে? ইরাকে, ইরানে পারবে? তারাও তো মুসলমান। পারবে না। প্যালেস্তাইনে পারবে না, ভাবতেই পারবে না। তাহলে এই যে স্পেশাল যে টাচটা, সেটা কিসের? সেটা বাঙালি জিনের। এই জিনটা আলাদা করে দেয় অনেকটা। মহিলাদের একটা ভেতর সম্মান আছেই আছে। আমরা কার পুজো করি? মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, এই মা মনসা। তার মানে আমাদের এখানে মায়ের পুজো প্রত্যেকবার। একটা ছেলের কষ্ট হলে সে বলে, ওহ মা কি লাগলো। প্রত্যেকবার আমরা মাদারল্যান্ড বলি, যেখানে জার্মানরা ফাদারল্যান্ড বলে, প্যাটারল্যান্ড বলে। তাহলে কালচারটাই অনেক আলাদা। এখানে মহিলাদের একটা বিরাট বড় জায়গা আছে। তাই সেই জন্যই এবারের পুজোটা খুব তাৎপর্যপূর্ণ, যে একজন মহিলার সাথেই এত বড় একটা ভুল হয়েছে, এত বড় একটা অপরাধ হয়েছে, আর তারপরেই একজন মহিলারই পুজো আসছে, মা দুর্গা। সেখানে কি হবে? এবার সেখানে কুমারটুলির শিল্পীরা একরকম ডেমনস্ট্রেশন করেছেন, একটা বিরোধিতা করেছেন, পুজো কিভাবে তারা করবেন না বা মাটি দেবেন না ইত্যাদি। সোনাগাছি যেখান থেকে মাটি নিতে হয়, তারা বলেছেন আমরা মাটি দেব না। তারপরে অলরেডি নাকি শুনলাম পুলিশ, জানি না খবরের সত্যতা যাচাই করিনি, ইন্টারনেটে ঘুরছে, পুলিশ নাকি বলেছে জোর করে এইটাকে থিম বানানো যাবে না। হ্যাঁ, তাহলে কথা হলো, এটাকে থিম বানানো যাবে না যদি কেউ বলে থাকে, আদৌ যদি সত্যি হয় খবরটা, সেখানেই তো জনগণ জিতে গেছে, সেখানেই তো নারী জাতি জিতে গেছে। প্রথম থেকে তো অ্যাকসেপ্টই করে নেওয়া হচ্ছে যে জনগণ ধরেই নিয়েছে যে এটাই এবছরের থিম হওয়া উচিত। ইট হ্যাজ বিন অফিসিয়ালি প্রোভেন, তাই তো তাকে সেন্সার করা হচ্ছে। ঠিক না হলে কি কেউ বলতো নাকি? কেউ কি বলছে এবছর ডাক্তারকে থিম করা যাবে না, ইঞ্জিনিয়ার থিম করা যাবে না? কেউ কিচ্ছু বলছে না। সুনিতা উইলিয়ামস চাঁদে গেছে, তাকে থিম করতে হবে, ওসব বলছে না। বলছে এবছর অভয়া তিলোত্তমা থিম করা যাবে না, আরজিকর থিম করা যাবে না। যদি এটা সত্য হয়ে থাকে, এর চেয়ে বড় জয়, আদর্শগত নীতিগত জয় আর নেই। কারণ তার মানে প্রতিটি রাজনীতিবিদ, প্রতিটি মানুষ, সরকার,
পুলিশ প্রশাসন প্রত্যেকে বুঝতেই পেরেছেন মানুষের মন কোন দিকে, মানুষের সমবেদনা কোন দিকে, তাই তো তাকে আটকানোর চেষ্টা হচ্ছে। তাহলে এত বড় সিগনিফিকেন্স, তাৎপর্য, একটি মহিলা মা দুর্গার পুজোয়, মায়ের পুজোয় তার মেয়ে ওই রকমভাবে হত্যা হয়েছে, এই তো গোড়ার থেকেই বোঝা যাচ্ছে যে এবারের পুজোটা সব দিক থেকেই আলাদা। প্রতিটি লোকের মনের ভেতরে, আমি ওসব রাজনৈতিক কথা বলছি না যে এই টাকা ফেরত দিন, অমুক করুন না করুন, ওসব আপনাদের ব্যাপার, আপনাদের ছেড়ে দিচ্ছি। রাজনীতি আপনারা বুঝুন, কারণ রাজনীতি আর ধর্ম চিরকাল বাঙালিকে ভাগ করেছে, আর কোনো কাজের কাজ করেনি। আমি শুধু বলছি যে ভেতর থেকে বুঝতেই পাচ্ছেন যে মানুষের মনকে বাঁধা যায় না, মন কোন দিকে সবাই বুঝে গেছে। এই যে জুনিয়র ডাক্তাররা একটা লড়াই করছে, লড়াই চাইছে এবং রাস্তায় নেমেছে, আজকে প্রচণ্ড কষ্ট করছে সমস্ত কিছু, আপনি একজন ডাক্তার হিসেবে, সিনিয়র হিসেবে আপনি তাদেরকে কি মেসেজ দিতে চাইছেন? তাদের সাথে আপনি কিভাবে গলা মেলাতে চাইছেন বা কিভাবে আপনি আগে তাদেরকে মানে সাহস যোগাচ্ছেন বা কিভাবে তার সাথে রয়েছেন? কি মেসেজ আপনার? একটা কবিতা পড়ি তাহলে, 2 মিনিটের কবিতা। কবি অনির্বাণ ঘোষ লিখেছেন বেশ করেছি, বেশ মজার, তাতে অনেকটা জানতে পারবে। একজন সাধারণ মানুষ যে রাজনীতি করে না, অথচ যে চারপাশের ইভেন্টগুলো নিয়ে খানিকটা আলোড়িত, তার কীরকম রিয়াকশান হতে পারে। কবি অনির্বাণ ঘোষ লিখছেন, দিনকে যারা রাত্রি বানায়, আড়াল থেকে অস্ত্র সানায়, তাদের মুখেই দেশোদ্ধারের ভাষণ বলো সত্যি মানায়? না হয় আমি তাদের নিয়ে ব্যঙ্গ এবং শ্লেষ করেছি, বেশ করেছি। যেসব শেয়াল নানা ছলে, কুটিলতায় সুকৌশলে, এ বন্ধুকে উস্কে দিয়ে ও বন্ধুকে মারতে বলে, না হয় তাদের জন্য ঘৃণা তীক্ষ্ণ ভাষায় পেশ করেছি, বেশ করেছি। যখন তুমি তীব্র জ্বরে, স্বপ্ন বিকৌ জলের দরে, তোমায় দেখে যখন শোকে তাদের কুম্ভীরাশ্রু ঝরে, তাদের জন্য ভদ্রতাবোধ মন থেকে নিকেশ করেছি, বেশ করেছি। পরিয়ে ঠুলি তোমার চোখে ভাড়ার পূর্ণ করার ঝোঁকে, তোমার পাওনা ছিনিয়ে যারা বিক্রি করে অযোগ্যকে, না হয় আমি তাদের দিকে অঙ্গুলি নির্দেশ করেছি, বেশ করেছি। তোমার কান্না অভুক্ত দিন, তোমার মাটি শস্যবিহীন, তোমার বদান্যতায় যারা মাথার ওপর ক্ষমতাসীন, না হয় আমি তাদের জন্য অন্তরে বিদ্বেষ ভরেছি, বেশ করেছি। উচ্চটুকু পাওয়ার আশায় নানান সুরে নানান ভাষায়, তোমার হাতে রক্ত দেখেও যারা তোমার বন্দনা গায়, না হয় আমি সেই চেনা গান শুরুর আগেই শেষ করেছি, বেশ করেছি। কিন্তু আজও কেউ তো বাঁচে, পুড়তে পুড়তে কঠিন আঁচে, সুর মেলায় না তোমার সুরে, হাত পাতে না তোমার কাছে, না হয় আমি এই অবেলায় তাদের সুরের রেশ ধরেছি, বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। আমি আজ জুনিয়র ডাক্তাররা যে কষ্ট করে গেলেন এই অবেলায়, তাদের সুরের রেশ ধরেছি, বেশ করেছি। ডক্টর পার্থসারথী মুখার্জি আর সংস্কৃতি মনজ্ঞ পার্থসারথী মুখার্জি, এই দুজনকে আলাদা কিভাবে করেন আপনি? আলাদা করব কেন? আমার 2টো চোখ, 2টো কিডনি, 2টো লাংস, আমি কি তাদের আলাদা করি? দুজনে মিলে আমায় রক্ত ফিল্টার করে দেয়, দুজনে মিলে আমায় নিঃশ্বাস দেয়, 2টো চোখ মিলে আমি দেখি। ঠিক তেমনি আমার এক্সিস্টেন্স, অর্থাৎ আমি যে বেঁচে আছি, তার ঠিক অর্ধেকটায় আমি চিকিৎসক। সেখানে আমি চিকিৎসকের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করি, প্রাণ দিয়ে, সমস্ত কিছু দিয়ে, এবং সেটা এনজয় করি, খুব আনন্দ পাই। আর বাকিটুকু দিয়ে আমি চেয়েছি বাঙালিকে তার সংস্কৃতি চেতনা, তার ঐতিহ্য, তার ইতিহাস, তার সব কিছু ফেরত দিতে। কিভাবে দেব? কখনো হেরিটেজ ওয়াক করিয়েছি, মানুষকে হাঁটিয়ে কলকাতা দেখিয়েছি। কখনো সমস্ত বনেদি বংশের বা বিখ্যাত মানুষদের, বাঙালি মহিষীদের
তাদের যারা ডায়াসপোরা অর্থাৎ পরিবারের সবাই আছেন তাদের সবাইকে এনে একসাথে এনে বসিয়েছি। কখনো স্বাধীনতা সংগ্রামীদের এখন যারা প্রপৌত্র যারা বেঁচে আছেন তাদের সাথে এক সভায় গিয়ে কথা বলেছি। আমার কাজ হলো যে বাঙালি টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে তাদের যত লেভেলে পারা যায় এক করা। আমি বেঙ্গল ফোরাম ফর ইন্টেলেক্ট অ্যান্ড কালচার BFIC তৈরি করেছিলাম। আইডিয়াটা ছিল খুব সহজ। পৃথিবীর ২৫০০ বাঙালি প্রেমী সংগঠন বা বাঙালিবাদী সংগঠন বা যারা দুর্গাপুজো করেন এরকম সংগঠন পৃথিবীর ৩৬টা দেশে যারা ছড়িয়ে, তাদের প্রত্যেকে প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা প্রমিনেন্ট কোনো মেম্বার তাদের যদি জুড়ে দিতে পারি ফেসবুকে বা একটা অনলাইন ফোরামে, তাহলেই একটা বিরাট বড় অনলাইন ফোরাম তৈরি হলো, যার একটাতে কোনো পোস্ট করলে একসাথে পৃথিবীর ২৪টা দেশে ২৫০০ বাঙালি সংগঠন সেটা দেখতে পান। সেই আইডিয়ায় তৈরি হলো BFIC, বেঙ্গল ফোরাম ফর ইন্টেলেক্ট অ্যান্ড কালচার। অর্থাৎ আমি সর্বদা চেষ্টা করেছি বাঙালিকে এক করার। তো ঠিক যেরমভাবে ডাক্তার হিসেবে চেষ্টা করেছি মানুষকে এক করার। যখন রক্ত দিয়েছি সে রক্ত কি আমি দেখি যেটা হিন্দুর না মুসলমানের, উঁচু জাতের না নিচু জাতের, মারোয়াড়ির না বাঙালির? যখন কিডনি ট্রান্সপ্লান্ট হয় আমরা কি দেখি? যখন আরেকটা কিছু হয় আমরা কি 10 বার দেখি? তার কি হিসেব করি? না। তো এও ঠিক সেই রকম। এখানে মেলানোটাই আসল বড় কথা। এখানে বিভেদটা যে করে হোক আলাদা আলাদা করে ব্যারিকেডগুলো তুলে দিতে হবে। বাঙালি বড্ড ছোট হয়ে গেছে। যেই ব্যারিকেডগুলো তুলে দেব হঠাৎ দেখতে পাবেন আপনারা 30 কোটি। আর 30 কোটি মানে কি জানেন? একটা আমেরিকা, 2.5খানা রাশিয়া, ঠিক 7খানা ফ্রান্স, 6খানা জার্মানি। এই হলো শুধু বাঙালি বা বাংলা ভাষীর তাকত বা জোর সারা বিশ্বে, যদি আমি আলাদা আলাদা না করি। আপনি যদি বাংলাদেশকে নাও ধরেন তাহলেও 10 কোটি সারা বিশ্বে ছড়িয়ে আছে বিশ্বের বাঙালি। তা 10 কোটি কি কম? 10 কোটি মানে 2খানা ব্রিটেন। হ্যাঁ, ট্রু। তাহলে বাঙালি যেদিন তার নিজের পোটেনশিয়াল, তার নিজের শক্তি বুঝে দাঁড়াবে, সেদিন সারা পৃথিবী কুর্নিশ করবে আপনাকে। আপনি গর্বের সাথে বলবেন আমি বাঙালি। সেই ভাষা বলি যেটা গুগল সার্চ মারলে দেখা যাবে দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অন আর্থ। আর সেই অংশ ভারতকে যে বারবার জাগায়, ভারতকে যে আবার জাগাবে। আমি বারে বারে বলেছিলাম যে মাটি উর্বর, যেখানে একবার চাষ হয়েছে, ভালো চাষি দেখলে বুঝতে পারেন যে এই ক্ষেত্রে চাষ হয়েছে, এখানে আবার বীজ পোঁতো, এখানে আবার চাষ হবে। যে মাটি বন্ধা সেখানে হবে না যতই চেষ্টা করি। এই মাটিতে একবার রামকৃষ্ণ, বিবেকানন্দ, বিদ্যাসাগর তৈরি হয়েছে। বিশ্বাস করুন মাঝে হয়তো একটু লিন পিরিয়ড যাচ্ছে, ঠিক আছে, হতেই পারে, প্রতি জাতির ইতিহাসে আসে। কিন্তু এই মাটির থেকেই আবার আমাদের মধ্যে থেকেই যে কেউ নিবেদিতা, কেউ বিবেকানন্দ, কেউ রামকৃষ্ণ, কেউ রামমোহন উঠে আসবেন না, তার কি গ্যারেন্টি আছে? এই বাঙালি ভারতকে পথ দেখায়, এই বাঙালি আবার ভারতকে পথ দেখাবে। দেখাচ্ছে তো, অবশ্যই দেখাচ্ছে তো, অবশ্যই। আজকে আমরা জাগরণের মধ্য দিয়ে রয়েছি। একদম প্রথম ভালো কাজটা বাঙালিকে এক করা আসলে বড্ড দুঃখের আর দুর্বিপাকের সময় দিয়ে হয়। প্রথম দুর্বিপাক হলো করোনা লকডাউন। কিন্তু বিশ্বাস করুন সবেরই তো একটা সাইড এফেক্ট থাকে। করোনা লকডাউন বাঙালিকে এক করে দিয়ে গেল। ঠিক যে কথাটা আমি তার আগে বলতাম আমার সমস্ত বক্তৃতায়, যে আমার আলটিমেট ড্রিম, আমার স্বপ্ন, যে বস্টনে ঢাক বাজবে আর বালিগঞ্জ কি বোলপুর কি বরিশালে সেই দেখে ধুনুচি নাচ হবে। ঠিক সেই জিনিসটা করোনায় হতে লাগলো। দেখা গেল ক্যানাডা থেকে একজন গান গাইছেন আর বোলপুর থেকে একজন তার সাথে তবলায় সঙ্গত করছেন, আর কলকাতায় বসে আমি সেটা শুনছি। হঠাৎ অনলাইন ফোরাম, এই যে কম্পিউটারের এত বিরোধিতা করেছিল একসময় বাঙালি, এই কম্পিউটার আর এই অনলাইন ব্যাপারটাই বাঙালিকে অবাক করে মিলিয়ে দিয়ে গেল। মানে এটা বিধাতার পরিহাস আবার তার আশীর্বাদ। তো কখন যে কি দুঃখের ঘটনা, কোন সুবার্তা বহন করে নিয়ে আসে আপনি জানেন না। আমি আবার বলছি, বাঙালি এক হওয়ার পথে।
এবারে সেই সত্তাটা জাগ্রত হয়েছে, যেটার জন্য শেষ 10 বছর আমি অক্লান্ত পরিশ্রম করতাম, কিন্তু একটা ঘটনা দরকার ছিল। সেই ঘটনা আরজি করের সেই দুর্ঘটনা বলুন বাঙালিকে এক করে দিয়েছে। এখন আর চট করে আপনি তাকে ভাঙতে বা আলাদা করতে পারবেন না, সময় লাগবে, অনেক পরিশ্রম লাগবে, হয়তো করেও পারবেন না। শেষে একটা মেসেজ চাইছি আপনার কাছ থেকে। যে নির্যাতিতার পরিবার, যে তার সন্তানকে হারালো, আপনি একজন ডাক্তার হিসেবে ফিল করতে পারেন যে একজন ডাক্তার তৈরি হতে গেলে কতটা সংঘর্ষের মধ্য দিয়ে যেতে হয়, তার বাবা মাকে, তার পরিবারকে কতটা সংঘর্ষের মধ্য দিয়ে একজন ডাক্তারকে তৈরি করতে লাগে। তো সেই জায়গায় যে আজকে তার ফ্যামিলির একজন কাছের মানুষকে হারালো, একজন ডাক্তার হিসেবে আপনি সেই পরিবারকে কি মেসেজ দিতে চাইছেন? খুব শক্ত প্রশ্ন করলে। বাঙালি হিসেবে তার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিতে ইচ্ছে সমগ্র জাতির হয়ে, কারণ আমাদের সেই ডাক্তার মেয়েটি, আমাদের সেই বোন আর ফিরে আসবে না। কিন্তু এটাও ঠিক, যে আন্দোলন, যে জাতিসত্তা, যে বৃহত্তর চেতনা সে দিয়ে গেল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে, আমি তার বাবা মাকে সেলাম করি, প্রণাম করি, কুর্নিশ করি। এত বড় একটা ঘটনা ইতিহাসের ডাইমেনশানে আমার সারা জীবনে আর হয়তো ঘটেনি, আর হয়তো ঘটবেও না। এবার অনেকে আছেন যারা ইংল্যান্ড আমেরিকা চলে গেছেন, সেখানেই থেকে গেছেন, তাদের কাছে এদেশে কি হলো খুব একটা যায় আসে না। কিন্তু আমি ওদেশের সর্বোচ্চ আসন ছেড়ে এই দেশে চলে এসেছিলাম, নিজের দেশে, কারণ আমার কাছে এই দেশ অত্যন্ত প্রিয়। আমার নিজের সংস্কৃতি, নিজের দেশ, নিজের মাটি, নিজের মাটিটাকে যেভাবে আমার সেই ডাক্তার বোন সিঞ্চিত করে দিয়ে গেল, যেভাবে তৈরি করে দিয়ে গেল নতুন ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ বাঙালির জন্য। আমি চারপাশে অনেক লিডার, অনেক নেতা, অনেক বড় মানুষ, অনেক মহাপুরুষ, অনেক বড় বড় পাবলিক ফিগার, তথাকথিত সেলিব্রিটি অনেক দেখতে পাচ্ছিলাম। কিন্তু একটি ঘটনা একটি মানুষকে একটা মহাজাগতিক জায়গায় নিয়ে যায়। সেই মেয়েটি আজ একটি মহাজাগতিক নক্ষত্রের জায়গায় বিরাজ করছে। সে একটা ঘুমন্ত জাতিকে নতুন করে জাগিয়ে দিয়ে গেছে। এর চাইতে বড় কাজ আমাদের জীবনে হয়তো আর তুমি বা আমি কিছু দেখে যেতে পারবো না। তাকে যারা জন্ম দিয়েছিলেন তারা রত্নগর্ভা, তাদের তো প্রণাম জানাই, আর প্রণাম জানাই মেয়েটিকে, কারণ সে তো আজকে ভগবান আমাদের ধর্ম অনুযায়ী। তার আশীর্বাদ যেন থাকে এই অভাগা জাতির ওপরে, কারণ না হলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। তার যে স্যাক্রিফাইস, তার যে এত বড় আত্মবলিদান, আমি জানি না বলিদান কাকে বলে, আমি জানি না শহীদ কে হয়। একমাত্র কারগিলে মরলেই সে শহীদ হয় কিনা, করোনাতে মরলে সে শহীদ হয় না, কেন হয় না কিচ্ছু জানি না। কিন্তু করোনার সময় আমার ডাক্তার ভাই বোনেদের, চিকিৎসক, চিকিৎসাকর্মী, নার্স, তাদের দু হাতে মারা যেতে দেখেছি। তাদের কথা কেউ হয়তো মনেও রাখেনি। তাদের সবাইকে আজকে সম্মান আর শ্রদ্ধা জানানোর সময় এসছে। আমরা যেন নতুন করে আবার সঠিক দিশাটা খুঁজে পাই। কোথায় একটা অন্ধকারে আমরা হারিয়ে গিয়েছিলাম, এই মেয়েটি আলো দিয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং শুধু তাই নয়, আজকে আপনার কাছ থেকে আমরা প্রচুর কিছু জানলামও।
এবং ভালো লাগলো যে এই রকম একটা আলোচনা আপনার সাথে করতে পেরে। আশা করব এর পরেও আপনাকে আমরা পাবো এবং এই রকমই আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে আমরা আলোচনা করব। এই তো আমার সৌভাগ্য। শুনতাম যে আইরিশরা আর বাঙালিরা নাকি একমাত্র আলোচনা করতে ভালোবাসে। আইরিশরা বিয়ার খেতে খেতে আলোচনা করে, তারা বলে ক্রেগ। আচ্ছা। আর বাঙালিরা চা খেতে খেতে বোধহয় আলোচনা করে, বা সিগারেট খেতে খেতে, যদিও সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তারা তাকে বলে আড্ডা। পৃথিবীর আর কোনো দেশে আড্ডা বা ক্রেগের সমগোত্রীয় কোনো শব্দ নেই। ইংরেজির সবচেয়ে কাছের যেটা শব্দ সেটা হলো গসিপ, তার মানে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আমি ডাবলিনে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের 5খানা নোবেল লরিয়েট আছে সাহিত্যে, জোনাথন সুইফট, জর্জ বার্নার্ড শ, বোধহয় সিমাস হিনি, এরম 5জন মানুষ, অস্কার ওয়াইল্ড। তো আমি তাদের বাড়িগুলো একে একে দেখতে চাই, তোমরা দেখাবে? স্থানীয় ছেলেমেয়েরা দেখাতে পারেনি, তারাও সেই ওই দাদা বৌদির মতন ব্যারাকপুরকে বিরিয়ানির জন্য মনে রেখেছে। আমায় দেখালো ওইখানে গিনিস ফ্যাক্টরি আছে, ওইখানে ভালো বিয়ার পাওয়া যায়, কিন্তু যারা সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিল দেখাতে পারেনি। কিন্তু আমি যখন কলকাতায় একজন গরিব ভিখিরি মানুষ, অত্যন্ত গরিব, তার দিন গেলে গ্রাসাচ্ছাদন হবে কি সে জানি না, তাকেও যদি জানতে চাই যে আচ্ছা এই বাড়িটার রবীন্দ্রনাথের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কোনটা একটু দেখাতে পারবে, সে নিজের কাজটা এগিয়ে ছেড়ে গিয়ে দেখিয়ে দেয়। এটাও যেমন সত্যি, একটু ক্ষয়ও লক্ষ্য হচ্ছে। যখন জিজ্ঞেস করি নেতাজি ভবন কোনটে বলতে পারো, তারা আমায় দেখিয়ে বলে ওই যে ফোরাম মল দেখছেন ওর উল্টো দিকের হলুদ বাড়িটা। কোথাও একটা পিছিয়ে যাচ্ছে আবার নতুন করে, যদিও সেই সত্তাটা জেগে আছে, জিনটা চেঞ্জ হয়নি। শুধু আবার যেদিন বাঙালি বলতে পারবে যে ফোরাম মলের উল্টো দিকে নেতাজি ভবন নয়, নেতাজি ভবনের উল্টো দিকের ওই যে বাড়িটা সেটা ফোরাম মল, সেই দিন আমি জানব আমি যে কারণে বাংলায় ফিরে এসেছিলাম, জীবনের সব বড় বড় সুখ বিসর্জন দিয়ে আমার সবটা সফল হয়েছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেফ, তারা এবার সুন্দর সোনার পথে এগিয়ে যেতে পারে। তাই সেই দিনের অপেক্ষায় বেঁচে থাকব, তারপর আর আমাদের করার কিছু থাকবে না। ততদিন অবধি সবাইকে বলবো ভালো থেকো, বাঙালি থেকো। নমস্কার। নমস্কার।